আরণ্যক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর! প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়াছি যদি, অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না। কিন্তু অনন্যমনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো, তার সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্রধারে এত বর্ষিত হইবে, তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে। দিনরাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শতরূপে মুগ্ধ করিবেন, নতুন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। কয়েকবারের কথা বলি, সে অমূল্য অনুভূতিরাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায়, তবু বলা শেষ হয় না। যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায়। এসব কথা শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম। কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে! অরণ্য প্রান্তরে লবটুলিয়ার মাঠে মাঠে দুধুলি ঘাসের ফুল ফুটাইয়া জানাইয়া দেয় যে বসন্ত পড়িয়াছে। সে ফুলও বড় সুন্দর দেখিতে, নক্ষত্রের মতো আকৃতি, রং হলদে, লম্বা লম্বা সরু লতার মতো ঘাসের ডাঁটাটা অনেকখানি জমি জড়িয়া মাটি আঁকড়াইয়া থাকে। নক্ষত্রাকৃতি হলদে ফুল ধরে তার গাটে গাটে। ভোরে মাঠ পথের ধার সর্বত্র আলো করিয়া ফুটিয়া থাকিত, কিন্তু সূর্যের তেজ বাড়িবার সঙ্গে সঙ্গে সব ফুল কুকড়াইয়া পুনরায় কুড়ির আকার ধারণ করিত। পরদিন সকালে আবার সেই কুড়িগুলি দেখিতাম ফুটিয়া আছে। রক্তপলাশের বাহার আছে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও আমাদের সীমানার বাহিরের জঙ্গলে, কিংবা মহালিখারূপের শৈলশানু প্রদেশে। আমাদের মহাল হইতে সেসব স্থান অনেক দূরে, ঘোড়ায় ৩-৪ ঘণ্টা লাগে। কিন্তু সেসব জায়গায় শৈলী শালমঞ্জুরির সুবাসে বাতাস মাতাইয়া রাখে, শিমুল বনে দিগন্তরেখা রাঙাইয়া দেয়, কিন্তু কোকিল, দোয়েল, বউকথাকও প্রভৃতি গায়ক পাখিরা ডাকে না। এসব জনহীন অরণ্য প্রান্তরের যে ছন্নছাড়া রূপ, বোধহয় তাহারা তাহা পছন্দ করে না। এক এক দিন বাংলাদেশে ফিরিবার জন্য মন হাঁপাইয়া উঠিত। বাংলাদেশের পল্লীর সে সুমধুর বসন্ত কল্পনায় দেখিতাম। মনে পড়িত বাঁধানো পুকুর ঘাটে স্নানান্তে আর্দ্র বস্ত্রে কমলরতা কোনো তরুণী বধূর ছবি, মাঠের ধারে ফুল ফোটা গেটু বন, বাতাবি লেবুর সুগন্ধে মোহময় ঘনছায়া ভরা অপরাহ্ন। দেশকে কি ভালো করিয়াই চিনিলাম বিদেশে গিয়া! দেশের জন্য এই মনোবেদনা দেশে থাকিতে কখনো অনুভব করি নাই। জীবনে এই একটা বড় অনুভূতি। যে ইহার আস্বাদ না পাইল সে হতভাগ্য একটা শ্রেষ্ঠ অনুভূতির সহিত অপরাজিত রহিয়া গেল। কিন্তু যে কথাটা বারবার নানাভাবে বলিবার চেষ্টা করিতেছি, কিন্তু কোনোবারই ঠিকমতো বুঝাইতে পারিতেছি না, সেটা হইতেছে এই প্রকৃতির একটা রহস্যময় অসীমতার, দুর্দিগম্যতার, বিরাট তত্ত্বের ও ভয়াল গা ছমছম করানো সৌন্দর্যের দিকটা। না দেখিলে কি করিয়া বুঝাইব সে কি জিনিস! জনশূন্য বিশাল লবটলিয়া বৈহারের দিগন্তব্যাপী দীর্ঘ বনঝাউ ও কাশের বনে নিস্তব্ধ অপরাহ্নে একা ঘোড়ার উপর বসিয়া এখানকার প্রকৃতির এই রূপ আমার সারা মনকে অসীম রহস্যানুভূতিতে আচ্ছন্ন করিয়া দিয়াছে। কখনো তাহা আসিয়াছে ভয়ের রূপে, কখনো আসিয়াছে একটা নিষ্প্রিয় উদাস গম্ভীর মনোভাবের রূপে, কখনো আসিয়াছে কত মধুময় স্বপ্ন, দেশ বিদেশের নরনারীর বেদনার রূপে। সে যেন খুব উচ্চদরের নীরব সঙ্গীত নক্ষত্রের ক্ষীণ আলোর তালে, জ্যোৎস্নারাত্রের অবাস্তবতায়, ঝিল্লির টানে দাবমান উল্কার অগ্নিপুচ্ছের জ্যোতিতে তার লয় সঙ্গতি। এই রূপ তাহার না দেখাই ভালো, যাহাকে ঘরদুয়ার বাঁধিয়া সংসার করিতে হইবে। প্রকৃতির সে মোহিনী রূপের মায়া মানুষকে ঘর ছাড়া করে, উদাসীন ছন্ন ছাড়া ভবঘুরে হ্যারি জনস্টন, মার্কোপোলো, হ্যাটসন, শ্যাকলটন করিয়া তোলে। গৃহস্থ সাজিয়া ঘরকন্যা করিতে দেয় না। অসম্ভব তাহার পক্ষে ঘরকন্যা করা। একবার সে ডাক যে শুনিয়াছে, সে অনবগুণ্ঠিতা মোহিনীকে একবার যে প্রত্যাখ্য করিয়াছে। গভীর রাত্রে ঘরের বাহিরে একা আসিয়া দাঁড়াইয়া দেখিয়াছি অন্ধকার প্রান্তরের অথবা ছায়াহীন ধুধু জ্যোৎস্নাভরা রাত্রির রূপ। তার সৌন্দর্যে পাগল হইতে হয়। একটুও বাড়াইয়া বলিতেছি না। আমার মনে হয় দুর্বল চিত্ত মানুষ যাহারা, তাহাদের পক্ষে সে রূপ না দেখাই ভালো। সর্বনাশী রূপ সে, সকলের পক্ষে তার টাল সামলানো বড় কঠিন। তবে এ কথাও ঠিক, প্রকৃতিকে সে রূপে দেখাও ভাগ্যের ব্যাপার।
এমন বিজন বিশাল উন্মুক্ত অরণ্য প্রান্তরে শৈলমালা, ঝঞ্ঝাও আর কাশের বন কোথায় যেখানে সেখানে। তার সঙ্গে যোগ চাই গভীর নিশিতিনীর নীরবতার ও তার অন্ধকার বা জ্যোৎস্নার এত যোগাযোগ সুলভ হইলে পৃথিবীতে কবি আর পাগলে দেশ ছাইয়া যাইত না। একদিন প্রকৃতির সে রূপ কিভাবে প্রত্যক্ষ করিয়াছিলাম সেই ঘটনা বলি। পূর্ণিয়া হইতে উকিলের তার পাইলাম, পরদিন সকালে 10টার মধ্যে আমায় সেখানে হাজির হইতে হইবে, অন্যথায় স্টেটের একটা বড় মোকদ্দমায় আমাদের হার সুনিশ্চিত। আমাদের মহাল হইতে পূর্ণিয়া 55 মাইল দূরে, রাত্রের ট্রেন মাত্র একখানি। যখন তার হস্তগত হইল তখন 17 মাইল দূরবর্তী কাটারিয়া স্টেশনে গিয়া সে ট্রেন ধরা অসম্ভব। ঠিক হইল এখনই ঘোড়ায় রওনা হইতে হইবে, কিন্তু সে পথ সুদীর্ঘ বটে, বিপদ সংকুলও বটে, বিশেষ করিয়া এই রাত্রিকালে, এই অরণ্য অঞ্চলে। সুতরাং তহসিলদার সুজন সিং আমার সঙ্গে যাইবে ইহাও ঠিক হইল। সন্ধ্যায় দুজনে ঘোড়া ছাড়িলাম। কাচারি ছাড়িয়া জঙ্গলে পড়িতেই কিছু পরে কৃষ্ণা তৃতীয়ার চাঁদ উঠিল। অস্পষ্ট জ্যোৎস্নায় বন প্রান্তর আরো অদ্ভুত দেখাইতেছে। পাশাপাশি দুজনে চলিয়াছি, আমি আর সুজন সিং। পথ কখনো উঁচু কখনো নিচু, সাদা বালির উপর জ্যোৎস্না পড়িয়া চকচক করিতেছে। ঝোপঝাপ মাঝে মাঝে, আর শুধু কাঁশ আর ঝাউবন চলিয়াছে। সুজন সিং গল্প করিতেছে। জ্যোৎস্না ক্রমেই ফুটিতেছে, বন জঙ্গল বালুচর ক্রমশ স্পষ্টতর হইতেছে। বহুদূর পর্যন্ত নিচু জঙ্গলের শীর্ষদেশ একটানা সরল রেখায় চলিয়া গিয়াছে। যতদূর দৃষ্টি যায় ধুধু প্রান্তর একদিকে, অন্যদিকে জঙ্গল, বাদিকে দূরে অনুচ্চ শৈলীমালা। নির্জন নীরব, মানুষের বসতি কুত্রাপি নাই, সাড়া নাই, শব্দ নাই, যেন অন্য কোনো অজানা গ্রহের মধ্যে নির্জন বনপথে দুটি মাত্র প্রাণী আমরা। এক জায়গায় সুজন সিং ঘোড়া থামাইল। ব্যাপার কি? পাশের জঙ্গল হইতে একটি ধারী বন্য শূকর একদল ছানাপনা লইয়া আমাদের পথ পার হইয়া বা বাদিকের জঙ্গলে ঢুকিতেছে। সুজন সিং বলিল, তবু ভালো হুজুর, ভেবেছিলাম বুনো মহিষ। মোহনপুরা জঙ্গলের কাছে আসিয়া পড়িয়াছি। বুনো মহিষের ভয় এখানে খুব। সেদিনও একজন লোক মারিয়াছে মহিষে। আরও কিছু দূর গিয়া জ্যোৎস্নায় দূর হইতে কালো মতন সত্যি কি একটা দেখা গেল। সুজন বলিল, ঘোড়া ভয় পাবে হুজুর, ঘোড়া রুকুন। সে দেখা গেল সেটা নড়েও না, চড়েও না। একটু করিয়া কাছে গিয়া দেখা গেল সেটা একটা কাশের খুপড়ি। আবার ঘোড়া ছুটাইয়া দিলাম। মাঠঘাট, বন, ধুধু জ্যোৎস্না ভরা বিশ্ব, কি একটা সঙ্গীহারা পাখি আকাশের গায়ে কি বনের মধ্যে কোথায় ডাকিতেছে। টি 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 টি। ঘোড়ার খুঁড়ে বড় বালি উঠিতেছে। ঘোড়া এক মুহূর্ত থামাইবার উপায় নাই। উড়াও উড়াও। অনেকক্ষণ একভাবে বসিয়া পিঠ টনটন করিতেছে। জিনের বসিবার জায়গাটা গরম হইয়া উঠিতেছে। ঘোড়া ছাড়তক ভাঙিয়া দুলকি চাল ধরিয়াছে। আমার ঘোড়াটা আবার বড্ড ভয় পায়। এজন্য সতর্কতার সঙ্গে সামনের পথে অনেক দূর পর্যন্ত নজর রাখিয়া চলিয়াছি। হঠাৎ থমকিয়া ঘোড়া দাঁড়াইয়া গেলে ঘোড়া হইতে ছিটকাইয়া পড়া অনিবার্য। কাশের মাথায় ঝুঁটি বাঁধিয়া জঙ্গলে পথ ঠিক করিয়া রাখিয়াছি। রাস্তা বলিয়া কিছু নাই। সেই কাশের ঝুঁটি দেখিয়া এই গভীর জঙ্গলে পথ ঠিক করিয়া লইতে হয়। একবার সুজন সিং বলিল, হুজুর, এ পথটা যেন নয়, পথ ভুলেছি আমরা। আমি সপ্তর্ষি মণ্ডল দেখিয়া ধ্রুবতারা ঠিক করিলাম। পূর্ণিয়া আমাদের মহাল হইতে খাড়া উত্তরে। তবে ঠিক আছি, সুজনকে বুঝাইয়া বলিলাম। সুজন বলিল, না হুজুর, কুশি নদীর খেয়া পেরুতে হবে যে, খেয়া পার হয়ে তবে সোজা উত্তরে যেতে হবে। এখন উত্তর পূর্ব কোণ কেটে বেরুতে হবে। অবশেষে পথ মিলিল। জ্যোৎস্না আরো ফুটিয়াছে। সে কি জ্যোৎস্না, কি রূপ রাত্রির! নির্জন বালুর চরে দীর্ঘ বনঝাউয়ের জঙ্গলের পাশে পথে জ্যোৎস্না যাহারা কখনো দেখে নাই, তাহারা বুঝিবে না এ জ্যোৎস্নার কি চেহারা। এমন উন্মুক্ত আকাশতলে ছায়াহীন উদাস গম্ভীর জ্যোৎস্না ভরা রাত্রিতে বন পাহাড় প্রান্তরের পথের জ্যোৎস্না, বালুচরের জ্যোৎস্না কজন দেখিয়াছে! উফ, সে কি ছুট! পাশাপাশি চলিতে চলিতে দুই ঘোড়াই হাঁপাইতেছে। শীতেও ঘাম দেখা দিয়াছে আমাদের গায়ে। এক জায়গায় বনের মধ্যে একটা শিমুল গাছের তলায় আমরা ঘোড়া থামাইয়া একটু বিশ্রাম করি, সামান্য মিনিট 10। একটা ছোট নদী বাহিরে গিয়া অদূরে কুশি নদীর সঙ্গে মিশিয়াছে। শিমুল গাছটাতে ফুল ফুটিয়াছে। বনটা সেখানে চারিদার হইতে আসিয়া আমাদের এমন ঘিরিয়াছে যে পথের চিহ্ন মাত্র নাই। অথচ খাটো খাটো গাছপালার বন, শিমুল গাছটাই সেখানে খুব উঁচু। বনের মধ্যে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে।
দুজনেরই খুব জল পিপাসা পাইয়াছে দারুণ। জ্যোৎস্না ম্লান হয়ে আসে। অন্ধকার বনপথ, পশ্চিম দিগন্তের দূর শৈলমালার পিছনে শেষ রাত্রির চন্দ্র ঢলিয়া পড়িয়াছে। ছায়া দীর্ঘ হইয়া আসিল। পাখপাখারির শব্দ নাই কোনো দিকে, শুধু ছায়া ছায়া। অন্ধকার মাঠ, অন্ধকার বন। শেষ রাত্রির বাতাস বেশ ঠান্ডা হইয়া উঠিল। ঘড়িতে রাত প্রায় 4টা। ভয় হয় শেষ রাত্রের অন্ধকারে বুনো হাতির দল সামনে না আসে। মধুবনীর জঙ্গলে একপাল বুনো হাতিও আছে। এবার আশেপাশে ছোট ছোট পাহাড়, তার মধ্য দিয়ে পথ। পাহাড়ের মাথায় নিষ্পত্র শুভ্রকাণ্ড গোলগুলি ফুলের গাছ। কোথাও রক্ত পলাশের বন। শেষ রাত্রের চারডোবা অন্ধকারে বন পাহাড় অদ্ভুত দেখায়। পূর্ব দিকে ফর্সা হইয়া আসিল। ভোরের হাওয়া বহিতেছে। পাখির ডাক কানে গেল। ঘোড়ার সর্বঙ্গ দিয়া দরদর ধারে ঘাম ছুটিতেছে। ছুট ছুট। খুব ভালো ঘোড়া, তাই এই পথে সমানে এত ছুটিতে পারে। সন্ধ্যায় কাচারি ছাড়িয়াছি, আর ভোর হইয়া গেল। সম্মুখে এখনো যেন পথের শেষ নাই। সেই একঘেয়ে বন পাহাড়। সামনের পাহাড়ের পিছন থেকে টকটকে লাল সিঁদুরের গোলার মতো সূর্য উঠিতেছে। পথের ধারে এক গ্রামে ঘোড়া থামাইয়া কিছু দুধ কিনিয়া দুইজনে খাইলাম। পরে আরো ঘণ্টা 2 চলিয়াই পূর্ণিয়া শহর। পূর্ণিয়ার স্টেটের কাজ তো শেষ করিলাম। সে যেন নিতান্ত অন্যমনস্কতার সহিত। মন পড়িয়া রহিল পথের দিকে। আমার সঙ্গীর ইচ্ছা কাজ শেষ করিয়াই বাহির হইয়া পড়ে। আমি তাহাকে বাধা দিলাম। জ্যোৎস্নারাত্রে এতটা পথ অশ্বরোহণে যাইবার বিচিত্র সৌন্দর্যের পুনরাস্বাদনের লোভে গেলামও তাই। পরদিন চাঁদ একটু দেরিতে উঠিলেও ভোর পর্যন্ত জ্যোৎস্না পাওয়া গেল। কিসে জ্যোৎস্না! কৃষ্ণপক্ষের স্তিমিতালোক চন্দ্রের জ্যোৎস্নাবনে পাহাড়ে যেন এক শান্ত স্নিগ্ধ অথচ এক আশ্চর্যরূপে অপরিচিত স্বপ্নজগতের রচনা করিয়াছে। সেই খাটো খাটো কাশ জঙ্গল, সেই পাহাড়ের সানুদেশে পীতবর্ণ গলগলি ফুল, সেই উঁচু নিচু পথ, সব মিলিয়া যেন কোনো বহুদূরের নক্ষত্রলোক। মৃত্যুর পরে অজানা কোনো অদৃশ্য লোকে অশরীরী হইয়া উড়িয়া চলিয়াছি। ভগবান বুদ্ধের সে নির্বাণ লোকে, যেখানে চন্দ্রের উদয় হয় না, অথচ অন্ধকারও নাই। অনেকদিন পরে যখনই এই মুক্ত জীবন ত্যাগ করিয়া সংসারে প্রবেশ করি, তখন কলিকাতা শহরে ক্ষুদ্র গলির বাসাবাড়িতে বসিয়া শ্রী সেলাইয়ের কল চালানোর শব্দ শুনিতে শুনিতে অবসর দিনের দুপুরে কতবারই রাত্রির কথা, এই অপূর্ব আনন্দের কথা, এই জ্যোৎস্নামাখা রহস্যময় বনশ্রীর কথা, শেষ রাত্রের চাঁদডোবা অন্ধকারে পাহাড়ের উপর শুভ্রকাণ্ড গোলগলি গাছের কথা, কখনো কাশ জঙ্গলের সোদা সোদা তাজা গন্ধের কথা ভাবিয়াছি। কতবার কল্পনায় আবার ঘোড়ায় চড়িয়া জ্যোৎস্নারাত্রে পূর্ণিয়া গিয়াছি। চৈত্র মাসের মাঝামাঝি একদিন খবর পাইলাম সীতাপুর গ্রামে রাখালবাবু নামে একজন বাঙালি ডাক্তার ছিলেন। তিনি কাল রাত্রে হঠাৎ মারা গিয়াছেন। ইহার নাম পূর্বে কখনো শুনি নাই। তিনি যে ওখানে ছিলেন তাহাও জানিতাম না। শুনিলাম আজ 20-22 বৎসর তিনি সেখানে ছিলেন। ও জঙ্গলে তাহার পসার ছিল। ঘরবাড়িও নাকি করিয়াছিলেন ওই গ্রামেই। তাহার স্ত্রী পুত্র সেখানেই থাকে। এই অবাঙালির দেশে একজন বাঙালি ভদ্রলোক মারা গিয়াছেন হঠাৎ। তাহার স্ত্রী পুত্রের কি দশা হইতেছে, কে তাহাদের দেখাশোনা করিতেছে, তাহার সৎকার বা শ্রাদ্ধশান্তির কি ব্যবস্থা হইতেছে, এসব জানিবার জন্য মন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল। ভাবিলাম আমার প্রথম কর্তব্য হইতেছে সেখানে গিয়া সেই শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর লওয়া। খবর লইয়া জানিলাম গ্রামটি এখান হইতে মাইল করি দূরে, খরারি খাসমহলের সীমানায়। বৈকালের দিকে সেখানে গিয়া পৌঁছিলাম। লোকজনকে জিজ্ঞেস করিয়া রাখালবাবুর বাড়ি খুঁজিয়া বাহির করিলাম। দুখানা বড় বড় খোলার ঘর, খান তিনেক ছোট ছোট ঘর। বাহিরে এদেশের ধরনে একখানা বসিবার ঘর, তার 3 দিকে দেয়াল নাই। বাঙালির বাড়ি বলিয়া চিনিবার কোনো উপায় নাই। বসিবার ঘরে দড়ির চারপাই হইতে উঠানের হনুমান দরজাটি পর্যন্ত সব এদেশি। আমার ডাকে একটি 12-13 বছরের ছেলে বাহির হইয়া আসিল। আমায় দেখিয়া ঠোঁট হিন্দিতে জিজ্ঞেস করিল, কাকে খুঁজছেন? তাহার চেহারা দেখিয়া মনে হয় না যে সে বাঙালির ছেলে। মাথায় লম্বা টিকি, গলায় অবশ্য বর্তমানে কাঁচা। সবই বুঝিলাম, কিন্তু মুখের ভাব পর্যন্ত হিন্দুস্তানি বালকের মতো কি করিয়া হয়? আমার পরিচয় দিয়া বলিলাম, তোমাদের বাড়িতে এখন বড় লোক কে আছেন তাকে ডাকো। ছেলেটি বলিল, সেই বড় ছেলে, তার আর 2টি ছোট ছোট ভাই আছে। বাড়িতে আর কোনো অভিভাবক নাই। বলিলাম, তোমার মায়ের সঙ্গে আমি একবার কথা কইতে চাই, জিজ্ঞেস করে এসো।
খানিকটা পরে ছেলেটা আসিয়া আমায় বাড়ির মধ্যে লইয়া গেল। রাখালবাবুর স্ত্রীকে দেখিয়া মনে হইল বয়স অল্প, 30-এর মধ্যে, সদ্য বিধবার বেশ, কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলিয়াছে। ঘরের আসবাবপত্র নিতান্ত দরিদ্র গৃহস্থলীর মতো। একদিকে একটা ছোট গোলা, ঘরে দাওয়ায় খান 2-4 পাই, ছেঁড়া লেপকাথা, এদেশি পিতলের গয়লা, একটা গুড়গুড়ি পুরনো টিনের তরঙ্গ। বলিলাম, আমি বাঙালি, আপনার প্রতিবেশী। আমার কানে গেল রাখালবাবুর কথা, তাই এলাম। আমার এখানে একটা কর্তব্য আছে বলিয়া মনে করি। আমার কোনো সাহায্য যদি দরকার হয় নিঃসংকোচে বলুন। রাখালবাবুর স্ত্রী কপাটের আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। আমি বুঝাইয়া শান্ত করিয়া পুনরায় আমার আসিবার উদ্দেশ্য ব্যক্ত করিলাম। রাখালবাবুর স্ত্রী এবার আমার সামনে বাহির হইলেন। কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনি আমার দাদার মতো। আমাদের এই ঘোর বিপদের সময় ভগবান আপনাকে পাঠিয়েছেন। ক্রমে কথায় কথায় জানা গেল এই বাঙালি পরিবার সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় এই ঘোর বিদেশে। রাখালবাবু গত 1 বছরের উপর শয্যাগত ছিলেন। তার চিকিৎসা ও সংসার খরচে সঞ্চিত অর্থ সব নিঃশেষ হইয়া গিয়াছে। এখন এমন উপায় নাই যে তার শ্রাদ্ধের জোগাড় হয়। জিজ্ঞেস করিলাম, আচ্ছা, রাখালবাবু তো অনেক দিন ধরে এ অঞ্চলে আছেন, কিছু করতে পারেননি? রাখালবাবুর স্ত্রীর সংকোচ ও লজ্জা অনেকটা দূর হইয়াছিল। তিনি যেন এই প্রবাসে এই দুর্দিনে একজন বাঙালির মুখ দেখিয়া অকুলে কুল পাইয়াছেন, মুখের ভাবে মনে হইল। বলিলেন, আগে কি রোজগার করিতেন জানি নে, আমার বিয়ে হয়েছে এই 15 বছর। আমার সতীন মারা যেতে আমায় বিয়ে করেন। আমি এসে পর্যন্ত দেখেছি কোনো রকমের সংসার চলে। এখানে ভিজিটের টাকা বড় একটা কেউ দেয় না। গম দেয়, মকাই দেয়। গত বছর মাঘ মাসে উনি অসুখে পড়লেন, সেই থেকে আর একটি পয়সা ছিল না। তবে এদেশের লোক খারাপ নয়, যার কাছে যা পাওনা ছিল বাড়ি বয়ে সেসব গম, মকাই, কলাই দিয়ে গিয়েছে, তাই চলছে, নয়তো না খেয়ে মরতো সবাই। আপনার বাপের বাড়ি কোথায়, সেখানে খবর দেওয়া হয়েছে? রাখালবাবুর স্ত্রী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, খবর দিবার কিছু নেই। আমার বাপের বাড়ি কখনো দেখিনি, শুনেছিলুম, ছিল মুর্শিদাবাদ জেলায়। ছেলেবেলা থেকে আমি সাহেবগঞ্জে ভগ্নিপতির বাড়িতে মানুষ। মা বাবা কেউ ছিলেন না। আমার সে দিদি আমার বিয়ের পর মারা যায়। ভগ্নিপতি আবার বিয়ে করেছেন, তার সঙ্গে আর আমার সম্পর্ক কি? রাখালবাবুর কোনো আত্মীয় স্বজন কোথাও নেই? দেশে জ্ঞাতি ভাইরা আছে শুনতাম বটে, কিন্তু তারা কখনো সংবাদ নেয়নি। উনিও দেশে যাতায়াত করতেন না। তার সঙ্গে সদ্ভাবও নেই। তাদের খোঁজখবর দেওয়া না দেওয়া সমান। এক মামা শ্বশুর আছেন আমার শুনতাম, কাশীতে, তাও তার ঠিকানা জানি নে। ভয়ানক অসহায় অবস্থা। আপনার জন কেহ নাই। এই বন্ধুহীন বিদেশে 2-3টি নাবালক ছেলে লইয়া সহায় সম্পদ শূন্য বিধবা মহিলাটির দশা ভাবিয়া মন রীতিমতো দমিয়া গেল। তখনকার মতো যাহা করা উচিত করিয়া আমি কাচারিতে ফিরিয়া আসিলাম। সদরে লিখিয়া স্টেট হইতে আপাতত 100 টাকা সাহায্যের ব্যবস্থা করিয়া রাখালবাবুর শ্রাদ্ধ কোনো রকমে শেষ করিয়া দিলাম। ইহার পর আরো 12 কয়েক রাখালবাবুর বাড়ি গিয়াছি। স্টেট হইতে মাসে 10টি টাকা সাহায্য মঞ্জুর করাইয়া লইয়া প্রথমবারের টাকাটা নিজে দিতে গিয়াছিলাম। দিদি খুব যত্ন করিতেন, অনেক স্নেহ আত্মীয়তার কথা বলিতেন। সেই বিদেশে তার স্নেহ যত্ন আমার বড় ভালো লাগিত। তারই লোভে অবসর পাইলেই সেখানে যাইতাম। লবটলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো। এরকম জলাশয়কে এদেশে বলে কুণ্ডি। এ হ্রদটার নাম সরস্বতী কুণ্ডি। সরস্বতী কুণ্ডির পাড়ে 3 দিকে নিবিড় বন। এ ধরনের বন আমাদের মহালে বা লবটলিয়াতে নাই। এ বনে বড় বড় বনস্পতির নিবিড় সমাবেশ। জলের সান্নিধ্যবশতই হোক বা যে জন্যই হোক, বনের তলদেশে নানা বিচিত্র লতাপাতা, বন্যপুষ্পের ভিড়। এই বন বিশাল সরস্বতী কুণ্ডীর নীল জলকে 3 দিকে অর্ধচন্দ্রাকারে ঘিরিয়া রাখিয়াছে। একদিকে ফাঁকা, সেখান হইতে পূর্ব দিকের বহুদূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে। সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় বসিয়া দক্ষিণ বা বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী কুণ্ডের সৌন্দর্যের অপূর্বতা ঠিক বোঝা যায়। বামে চাহিলে গভীর হইতে গভীরতর বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া ঘন নিবিড় শ্যামলতার মধ্যে নিজেকে নিজে হারাইয়া ফেলে। দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের উপরে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটিতে উড়াইয়া লইয়া চলে। এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়া একা বসিয়া থাকিতাম।
কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম। কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতাম। মাঝে মাঝে গাছপালা বর্ণলতার ফুল সংগ্রহ করিতাম। এখানে যত রকমের পাখির ডাক শোনা যায়, আমাদের মহালে অত পাখি নাই। নানা রকমের বন্য ফল খাইতে পাই বলিয়া এবং সম্ভবত উচ্চ বনস্পতি শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডীর তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি। বনে ফুলও অনেক রকমের ফোটে। হ্রদের তীরের নিবিড় বন প্রায় 3 মাইলের উপর লম্বা, গভীরতায় প্রায় 1.5 মাইল। জলের ধার দিয়া বনের মধ্যে গাছপালার ছায়ায় ছায়ায় একটা সুড়িপথ বনের শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে। এই পথ ধরিয়া বেড়াইতাম। গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতীর নীল জল, তার উপর উপুর হইয়া পড়া দূরের আকাশটা এবং দিগন্ত নীল শৈলশ্রেণী চোখে পড়িত। ঝিরঝির করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত, পাখি গান গাহিত, বর্ণফুলের সুগন্ধ পাওয়া যাইত। একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম। সে আনন্দের তুলনা হয় না। আমার মাথার উপরে বিশাল বনস্পতি দলের ঘন সবুজ পাতার রাশি, তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরো, প্রকাণ্ড একটা লতায় থোকা থোকা ফুল দুলিতেছে। পায়ের দিকে অনেক নিচে ভিজে মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাইয়াছে। এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছে হয়। কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে। এক প্রকার অতল সমাহিত অতিমানস চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে। এ আসে গভীর আনন্দের মূর্তি ধরিয়া। প্রত্যেক বৃক্ষলতার হৃৎস্পন্দন যেন নিজের বুকের রক্তের স্পন্দনের মধ্যে অনুভব করা যায়। আমাদের যেখানে মহাল সেখানে পাখিরা তো বৈচিত্র্য নাই। সেখানটা যেন অন্য জগৎ। তার গাছপালা জীবজন্তু অন্যরকম। পরিচিত জগতে বসন্ত যখন দেখা দিয়াছে, লবটুলিয়ায় তখন একটা কোকিলের ডাক নাই। একটা পরিচিত বসন্তের ফুল নাই। সে যেন রুক্ষ কর্কশ ভৈরবী মূর্তি। সৌম্য, সুন্দর বটে, কিন্তু মাধুর্যহীন। মনকে অভিভূত করে ইহার বিশালতায়, রুক্ষতায়। কোমল বর্জিত খারাব সুর, মালকোষ কিংবা চৈতালের ধ্রুপদ মিষ্টত্বের কোনো পর্দার ধার মারাইয়া চলে না। সুরের গম্ভীর উদ্যত রূপে মনকে অন্য এক স্তরে লইয়া পৌঁছাইয়া দেয়। সরস্বতী কুণ্ডী সেখানে ঠুংরি সমিষ্ট সুরের মধুর ও কোমল বিলাসিতায় মনকে আর্দ্র ও স্বপ্নময় করিয়া তোলে। স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূর চলিয়া যাইত। বন্য নিম গাছের সুগন্ধি নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে। জলে জলজ লিলির দল ফুটিত। কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম। নাড়াবইহার জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য। আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায় সেখানে যাইতে হয়। ফিরিবার পথে মাইল 2 পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যাই। শুধু সরস্বতী কুণ্ডীর এই বনভূমিতে ঢুকিয়া বনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে। সেদিন ফিরিতেছিলাম বেলা 3টার সময়। খর রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদুগ্ধ প্রান্তর পার হইয়া ঘরমাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম। প্রান্তর সীমা হইতে জলের কিনারা প্রায় 1.5 মাইলের কম নয়, কোনো কোনো স্থানে আরও বেশি। একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম। ঘন ঝোপের ডালপালা চারিদিক হইতে এমনভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না। হাত 2 উপরে গাছপালা, মোটা মোটা কাঠের মতো শক্ত গুড়িওলা কি এক প্রকার বর্ণলতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে। একটা কি গাছ হইতে হাতখানেক লম্বা বড় বড় বনসিমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের কাছে দুলিতেছে। আর একটা কি গাছ তার ডালপালা প্রায় অর্ধেক ঝোপটা জুড়িয়া, তাহাতে কুচো কুচো ফুল ধরিয়াছে। ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না, কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের। ঝোপের নিভৃত তল ভারাক্রান্ত সেই অজানা বর্ণপুষ্পের সুবাসে। পূর্বেই বলিয়াছি, সরস্বতী কুণ্ডের বন পাখির আড্ডা। এত পাখিও আছে এখানকার বনে। কত ধরনের কত রং বেরঙের পাখি। শ্যামা, শালিক, হর্টিট, বনটিয়া, ফঞ্চট ক্রো, চড়াই, ছাতারে, ঘুঘু, হরিয়াল। উঁচু গাছের মাথায় বাজবৌরি, চিল, কুল্লো। সরস্বতীর নীল জলে বক, শিল্লি, রাঙাহাঁস, মানিক পাখি, কাক প্রভৃতি জলচর পাখি। পাখির কাকলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা। কি বিরক্তি না করে তারা! তাদের উল্লাস ভরা অবাক কুজনে গান পাতা দায়। অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না। আমি শুইয়া আছি দেখিতেছে,
আমার চারিপাশে হাত দেড় দুই দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া কিচকিচ করিতেছে। আমার প্রতি ভ্রূক্ষেপও নাই। পাখিদের এই অসংকোচ সঞ্চারণ আমার বড় ভালো লাগিত। উঠিয়া বসিয়াও দেখিয়াছি তাহারা ভয় পায় না। একটু হয়তো উড়িয়া গেল, কিন্তু একেবারে দেশ ছাড়া হইয়া পালায় না। খানিক পরে নাচিতে নাচিতে বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে। এখানেই এদিন প্রথম বন্য হরিণ দেখিলাম। জানিতাম বন্য হরিণ আমাদের মহলের জঙ্গলে আছে, কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া মাথার শিয়রের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতর অঞ্চলে নিবিড় লতাপাতা জড়াজড়ির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটি হরিণ। ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয়, হরিণ শাবক। সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে। ভাবিতেছে, এ আবার কোন অদ্ভুত জীব। খানিকক্ষণ কাটিয়া গেল, দুইজনেই নির্বাক, নিস্পন্দ। আধ মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্য আবার একটু আগাইয়া আসিল। তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি। আরো কাছে আসিত কি না জানি না। আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া ওঠাতে হরিণ শিশু চকিত ও সন্ত্রস্তভাবে ঝোপের মধ্যে দিয়া দৌড়াইয়া তাহার মায়ের কাছে সংবাদটা দিতে গেল। তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম। গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডীর নীল জল, অর্ধাচন্দ্রাকারে দূর শৈলমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত। আকাশ নীল, মেঘের লেশ নাই কোনোদিকে। কুণ্ডীর জলচর পাখির দল ঝগড়া কলরব, তুমুল দাঙ্গা শুরু করিয়াছে। একটা গম্ভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে। জলের ধারে ধারে বড় বড় গাছের মাথায় বকের দল এমন এক ঝাঁক বাঁধিয়া আছে, দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে। রোদ ক্রমশ রাঙা হইয়া আসিল। ওপারে শৈলচূড়ায় যেন তামার রং ধরিয়াছে। বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল। গাছপালার মটগালে রোদ উঠিয়া গেল। পাখির কুজন বাড়িল, আর বাড়িল অজানা বনকুসুমের সেই সুঘ্রাণটা। অপরাহ্নের ছায়ায় গন্ধটা যেন আরো ঘন, আরো সুমিষ্ট হইয়া উঠিয়াছে। একটা বেজি খানিক দূর হইতে মাথা উঁচু করিয়া দিকে একদৃষ্টে চাহিয়া দেখিতেছে। কি নিভৃত শান্তি, কি অদ্ভুত নির্জনতা! এতক্ষণ তো এখানে আছি, 3.5 ঘণ্টার কম নয়। বন্য পাখির কাকলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই। আর পাখিদের পায়ে পায়ে ডালপালার মচমচানি, শুষ্ক পত্র বা লতার টুকরো পতনের শব্দ। মানুষের চিহ্ন নাই কোনো দিকে। নানা বিচিত্র ও বিভিন্ন গড়ন বনস্পতিদের শীর্ষদেশের। এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাহাদের শোভা হইয়াছে অদ্ভুত। তাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে। এক ধরনের লতাকে এদেশে বলে ভিওরলতা। আমি তাহার নাম দিয়াছি ভোমরালতা। সে লতা যে গাছের মাথায় উঠিবে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে। এই সময় ভোমরালতায় ফুল ফোটে। ছোট ছোট বনজুইয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে। অতি চমৎকার সুঘ্রাণ, অনেকটা যেন প্রস্ফুটিত সর্ষে ফুলের মতো, তবে অতটা উগ্র নয়। সরস্বতী কুণ্ডীর বনে কত বর্ণ শিউলি গাছ। শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন। বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথম সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়াছিল। দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশেপাশে। বড় বড় ময়না কাটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে। কাটা, ঘাস, শিলাখণ্ড সব তাতেই রাশি রাশি শিউলি ফুল। আর্দ্র ছায়াগহন স্থান, তাই সকালের ফুল এখনো শুকাইয়া যায় নাই। সরস্বতী রথকে কত রূপেই দেখিলাম। লোকে বলে সরস্বতী কুণ্ডীর জঙ্গলে বাঘ আছে। জ্যোৎস্নারাত্রে সরস্বতীর বিস্তৃত জলরাশির কৈমুদীস্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার বানোয়ারিলালের চোখে ধুলা দিয়া আজমাবাদের সদর কাচারি আসিবার ছুতায় লবটুলিয়ার ডিঙি কাচারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি। বাঘ দেখি নাই বটে, কিন্তু সেদিন আমার সত্যি মনে হইয়াছিল এখানে মায়াবনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্নারাতে হ্রদের জলে জলকিলি করিতে নামে। চারিধার নীরব নিস্তব্ধ। পূর্ব তীরের ঘন বনে কেবল শ্রীকালের ডাক শোনা যাইতেছিল। দূরের শৈলমালা ও বনশিষ্য অস্পষ্ট দেখাইতেছে। জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমরালতার নৈশপুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্ত পূর্ণিমার থই থই জ্যোৎস্না।
পরিপূর্ণ ছায়াহীন জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না। ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে। আর এক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল, ঝিঝি পোকার মতোই। দু একটা পত্রপতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্ররাশির উপর দিয়া বন্যজন্তুর পলায়নের শব্দ। বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না। কত গভীর রাত্রে আসে কে জানে। আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করিতে পারি নাই, ঘণ্টাখানেক থাকিয়াই ফিরি। সরস্বতী কুণ্ডীর এই পরিদের প্রভাব এখানেই শুনিয়াছিলাম। শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয়। আমার সঙ্গে ছিল আমিন রঘুবর প্রসাদ। আগে সে গভর্নমেন্টের চাকরি করিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ওই অঞ্চলের বনের সঙ্গে তার 25-30 বছরের পরিচয়। তাহার কাছে সরস্বতী কুণ্ডীর কথা তুলিতেই সে বলিল, হুজুর, ও মায়ার কুণ্ডী, ওখানে রাত্রে হুড়িপড়িরা নামে। জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওইসব পাথরের উপর, রেখে জলে নামে। সে সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে। জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরিদের মুখ জলের উপরে পদ্মফুলের মতো জেগে আছে। আমি দেখিনি কখনো। হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখেছিলেন। একদিন তারপরে তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভে তাঁবুতে। পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায়। বড় মাছে তার একটা কান খেয়ে ফেলেছিল। হুজুর, ওখানে আপনি ওরকম যাবেন না। এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুরে এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়া আস্তে আস্তে আসিতেছি। বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে। প্রথমে ভাবিলাম লোকটা ভুঁইকুমড়া তুলিতে আসিয়াছে। ভুঁইকুমড়া লতা জাতীয় উদ্ভিদ। মাটির মধ্যে লতার নিচে চালকুমড়ার আকারের প্রকাণ্ড কন্দ জন্মায়, উপর হইতে বোঝা যায় না। কবিরাজি ঔষধে লাগে বলিয়া বেশ দামে বিক্রি হয়। কৌতূহলবশত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম। দেখি ভুঁইকুমড়া নয়, কিছু নয়, লোকটা কিসের যেন বীজ পুঁতিয়া দিতেছে। আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল। বয়স হইয়াছে, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে একটা চটের থলে, তার ভিতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে, একটা শাবল পাশে পড়িয়া, ইতস্তত কতগুলি কাগজের মোড়ক ছড়ানো। বলিলাম, তুমি কে? এখানে কি করছো? সে বলিল, হুজুর কি ম্যানেজার বাবু? হ্যাঁ, তুমি কে? নমস্কার, আমার নাম যুগল প্রসাদ। আমি আপনাদের লবটলিয়ার পাটোয়ারি বানোয়ারি লালের চাচাতো ভাই। তখন আমার মনে পড়িল বানোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল। উঠাইবার কারণ, আজমাবাদের সদর কাচারিতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরীর পদ খালি ছিল। বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে। বানোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল, লোক তো তাহার সাক্ষাৎ চাচাতো ভাই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের, একরকম খামখেয়ালি উদাসীন ধরনের। নইলে কায়েতি হিন্দিতে অমন হস্তাক্ষর, অমন লেখাপড়ার এলেম এই অঞ্চলের বেশি লোকের নাই। জিজ্ঞাসা করেছিলাম, কেন, সে কি করে? বানোয়ারিলাল বলিয়াছিল, তার নানা বাতিক হুজুর, এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক, কিছু করে না, বিয়ে শাদি করেছে, সংসার দেখে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অথচ সাধু সন্ন্যাসীও নয়, ওই এক ধরনের মানুষ। তাহা হইলে বানোয়ারিলালের সেই চাচাতো ভাই? কৌতূহল বাড়িল। আমি বলিলাম, ও, কি পুচ্ছ ওখানে? লোকটা বোধ হয় গোপনে কাজটা করিতেছিল, যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে, এমন সুরে বলিল, কিছু না, ওই একটা গাছের বীজ। আমি আশ্চর্য হইলাম। কি গাছের বীজ? ওর নিজের জমি নয়, এই ঘোর জঙ্গল, ইহার মাটিতে কি গাছের বীজ ছড়াইতেছে? তাহার স্বার্থই বা কি? কথাটা তাহাকে জিজ্ঞেস করিলাম। বলিল, অনেক রকম বীজ আছে হুজুর। পূর্ণিয়ায় দেখেছিলাম একটা সাহেবের বাগানে ভারী চমৎকার বিলিতি লতা, বেশ রাঙা রাঙা ফুল, তারই বীজ। আরও অনেক রকম বনের ফুলের বীজ আছে, দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি। এখানকার জঙ্গলে ওসব লতা ফুল নেই, তাই পুঁতে দিচ্ছি। গাছ হয়ে 2 বছরের মধ্যে ছাড় বেঁধে যাবে, বেশ দেখাবে। লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল। লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে। জীবনে তাহার নিজের ভূসত্ব কিছুই নাই। কি অদ্ভুত লোকটা!
যুগলপ্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম। সে বলিল, আমি এর আগেও এ কাজ করেছি হুজুর। লবটলিয়াতে যত বনের ফুল দেখেন, ফুলের লতা দেখেন, ওসব আমি আজ 10-12 বছর আগে কতেক পূর্ণিয়ার বন থেকে, কতেক দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ি জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। এখন একেবারে ওসব ফুলের জঙ্গল বেঁধে গিয়েছে। তোমার কি এ কাজ খুব ভালো লাগে? লবটুলিয়া বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা। ওইসব ছোট ছোট পাহাড়ের গায়ে কি এখানকার বনে ঝোপে নতুন নতুন ফুল ফোটাবো, এ আমার বহুদিনের শখ। কি ফুল নিয়ে আসতে? কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে হুজুরকে বলি। আমার বাড়ি ধরমপুর অঞ্চলে। আমাদের দেশে বুনো ভান্ডারি ফুল একেবারেই ছিল না। আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশী নদীর ধারে ধারে, আমার গা থেকে 10-15 ক্রোশ দূরে। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই। এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনঝোপ কি লোকের বাড়ির পেছনে পোড়ো জমিতে ভান্ডির ফুলের একেবারে জঙ্গল। সেই থেকে আমার এই দিকে মাথা গেল। যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতবো, এই আমার শখ। সারা জীবন ওই করে ঘুরেছি। এখন আমি ও কাজে ঘুণ হয়ে গেছি। যুগলপ্রসাদ দেখিলাম এদেশের বহু ফুল ও সুদৃশ্য বৃক্ষলতার খবর রাখে। এ বিষয়ে সে যেন একজন বিশেষজ্ঞ। তাহাতে আমার সন্দেহ রহিল না। বলিলাম, তুমি অ্যারিস্টোলোকিয়া লতা চেনো? তাহাকে ফুলের গড়ন বলিতেই সে বলিল, হংসলতা, হাঁসের মতো চেহারা ফুল হয় তো? ও তো এদেশের গাছ নয়, পাটনায় দেখেছি বাবুদের বাগানে। তাহার জ্ঞান দেখিয়া আশ্চর্য হইতে হয়। নিছক সৌন্দর্যের এমন পূজারীরাই বা কটা দেখিয়াছি। বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই, 1 পয়সা আয় নাই। নিজে সে নিতান্তই গরিব, শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তারে অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ। আমায় বলিল, সরস্বতী কুণ্ডের মতো চমৎকার বন এ অঞ্চলে কোথাও নেই বাবুজি। কত গাছপালা যে আছে! আর কি দেখেছেন জলের শোভা! আচ্ছা, আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে? ধরমপুরের পাড়াগা অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে। ভাবছিলাম গেরেনে পুঁতে দেব। আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। দুজনে মিলিয়া এ বনকে নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব। সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল। যুগলপ্রসাদ খাইতে পায় না, সংসারে বড় কষ্ট, ইহা আমি জানিতাম। সদরে লিখিয়া তাহাকে 10 টাকা বেতনে একটা মোহরির চাকরি দিলাম আসবাবাদ কাচারিতে। সেই বছরে আমি কলিকাতা হইতে সাটনের বিদেশি বর্ণপুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সের পাহাড় হইতে বর্ণজুয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে। কি আহ্লাদ ও উৎসাহ যুগলপ্রসাদের! আমি তাহাকে শিখাইয়া দিলাম এ উৎসাহ ও আনন্দ যেন সে কাছারির লোকের কাছে প্রকাশ না করে। তাহাকে তো লোকে পাগল ভাবিবেই, সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না। পর বৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ ও লতার ঝড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর। গাছপালাগুলিও যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী। কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল। প্রত্যেক প্যাকেটের উপর তাহারা ফুলের নাম ও কোনো কোনো স্থানে 1 লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়েছিল। ভালো রং ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলো লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট ভিম ও রেড ক্যাম্পিয়ন এবং স্ট্রিচওয়ার্ট অসাধারণ উন্নতি দেখাইল। ফক্স ক্লাব ও উডানিমন মন্দ হইল না, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগরোজ বা হনিশাকলের চারা বাঁচাইতে পারা গেল না। হলদে ধুতুরা জাতীয় এক প্রকার গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম। খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল। যুগলপ্রসাদ পূর্ণিয়ার জঙ্গল হইতে বন্য বয়রা লতার বীজ আনিয়াছিল। চারা বাহির হইবার 7 মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথা বয়রালতায় ছাইয়া যাইতেছে। বয়রালতার ফুল যেমন সুদৃশ্য তেমনি তাহার মৃদু সুবাস। হেমন্তে প্রথমে একদিন দেখিলাম বয়রালতায় অজস্র কুড়ি ধরিয়াছে। যুগলপ্রসাদকে খবর দিতেই সে কলম ফেলিয়া আজমাপাদ কাচারি হইতে 7 মাইল দূরবর্তী সরস্বতী হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতেই আসিল। আমায় বলিল, লোকে বলেছিল হুজুর, বয়রালতা জন্মাবে, বাড়বেও বটে, কিন্তু ওর ফুল ধরবে না। সব লতায় নাকি ফুল ধরে না। দেখুন কেমন কুড়ি এসেছে। হ্রদের জলে ওয়াটারক্রফট বলিয়া এক প্রকার জলজ ফুলের গের পুঁতিয়াছিলাম। সে গাছ হু হু করিয়া এত বাড়িতে লাগিল যে যুগলপ্রসাদের ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে।
বোগেনভিলিয়া লতা লাগাইবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতইও সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল। সরস্বতী কুণ্ডির বনে ফুলে ভরা বোগেনভিলিয়ার ঝোপ উহার বর্ণ আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। যুগল পেশাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের, সেও বারণ করিল। অর্থব্যয়ও কম করি নাই। একদিন গণরি তেওয়ারির মুখে শুনিলাম কারো নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বনপুষ্প হয়। ও দেশে তার নাম দুলিয়া ফুল। হলুদ গাছের মতো পাতা, অত বড়ই গাছ, খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে ৩-৪ হাত ওঠে। একটা গাছে ৪-৫টা ডাঁটা হয়, প্রত্যেক ডাঁটায় ৪টি করিয়া হলদে রঙের ফুল ধরে। দেখিতে খুব ভালো তো বটেই, ভারী সুন্দর তার সুবাস। রাত্রে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায়। সে ফুলের একটা গাছ যেখানে একবার জন্মায়, দেখিতে দেখিতে এত হুহু করিয়া বংশবৃদ্ধি হয় যে ২-৩ বছরে রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায়। শুনিয়া পর্যন্ত আমার মনে শান্তি নষ্ট হইল। ওই ফুল আনিতেই হইবে। গণরি বলিল, বর্ষাকাল ভিন্ন হইবে না, গাছের ঘের আনিয়া পুঁতিতে হয়, জল না পাইলে মরিয়া যাইবে। পয়সা কড়ি দিয়া যুগলপ্রসাদকে পাঠাইলাম। সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে ১০-১২ গন্ডাগের জোগাড় করিয়া আনিল।